প্রোটিন সিনথেসিসের মাধ্যমে অর্গানিজমগুলো কি করে তাদের নিজেদের গ্রোথ কন্টিনিউ করে, তাই না? তাহলে আমরা জেনেছি যে মলিকুলার মেকানিজম অফ অ্যাকশন যখন আমরা টার্গেট সিলেকশন করি তখন আমরা দেখি যে কেউ হয়তো ব্যাক্টেরিওস্ট্যাটিক, কেউ হয়তো ব্যাক্টেরিওসিডাল ছিল মেকানিজম অফ অ্যাকশন অনুযায়ী, যারা একদম সেল ওয়াল সিনথেসিস ইনহিবিশন করে দিয়েছিল, ফলে যেইটা প্রোটেকশন দিতে পারে মোবাইল সাইলেন্ট, যেটা প্রোটেকশন দিতে পারে ইন্টারনাল অসমোটিক প্রেশার, হায়ার অসমোটিক প্রেশার দিয়ে যেন সেল না ভেঙে যায়, না মরে যায়, সেটা থেকে প্রিভেনশনের জন্য ওরা সেল ওয়াল গঠন করছিল। আমরা যদি ওখানে টার্গেট করি তাহলে সেল অর্গানিজম বা প্যাথোলজিক্যাল অর্গানিজম যেটা, সে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে না, আর তাহলে আলটিমেটলি কিলিং হবে। কিলিং মানে সিডাল ইফেক্ট। তাহলে ব্যাক্টেরিওসিডাল হচ্ছে তারা যারা সেল ওয়াল সিনথেসিস ইনহিবিশন করার মাধ্যমে কাজ করছে। আরেকটা গ্রুপের ড্রাগ আমরা ফেলেছিলাম যারা মারতে পারবে না কিন্তু গ্রোথ ইনহিবিশন করতে পারবে। গ্রোথ যদি ইনহিবিশন করে দেয় তাহলে কি হবে? ছোট কাজ থেকে যদি আমরা একটা কাজ করি যে দুটো হাত দুটো পা সমানভাবে বড় হওয়ার কথা, তাই না? আমরা দেখা গেলো একটাকে একটু রেস্ট্রিক্টেড রাখলাম ছোটবেলা থেকেই, আরেকটাকে নর্মাল ভাবে গ্রো হতে দিলাম, এরকম যদি আমরা করে থাকি আনফরচুনেটলি, তাহলে কি হবে? ওই মানে ইয়েটা অর্গানটা বাড়তে পারবে না স্বাভাবিকভাবেই। যতটুকু চেষ্টা সে করবে কিন্তু নর্মাল যেটা ফ্রি সেটার মতো সে বাড়তে পারবে না। তাহলে গ্রোথ ইনহিবিশন ব্যাপারটা ওরকম। এখন কথা ছিল যে গ্রোথ ইনহিবিশন করলে কি আমরা সেটাকে ড্রাগটাকে বলছিলাম ব্যাক্টেরিওস্ট্যাটিক। স্ট্যাটিক মানে একই পর্যায়ে রেখে দিচ্ছি, কিন্তু এটা তো আলটিমেট কিলিং ছিল না। আমাদের আলটিমেট রিমুভাল ফ্রম দ্য অর্গানিজমের জন্য হেল্প নিতে হয়েছিল ইমিউনোলজিক্যাল প্রসেসের উপরে, আমার বডি ইমিউনিটির উপরে। সেই বডি ডিফেন্স মেকানিজম যেটা ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য দায়ী, সে ওই স্ট্যাটিক অবস্থার অর্গানিজমটাকে রিমুভাল ফ্রম দ্য বডি করছিল। তাহলে for the use of bacteriostatic drug we need the help of our immunity system, ঠিক আছে? তাহলে যারা ইমিউনো কম্প্রোমাইজড মানে ইমিউনিটির দিক থেকে দুর্বল, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাক্টেরিওস্ট্যাটিক ড্রাগ দিয়ে ছেড়ে দিলে হবে না, কারণ সেই ক্ষেত্রে অল্প কিছুক্ষণের জন্য গ্রোথ ইনহিবিশন হবে ঠিকই, কিন্তু যেহেতু আমার ইমিউন সিস্টেম সক্রিয় নয়, তাহলে আমাদের যে ওই যে আলটিমেট রিমুভাল ফ্রম দ্য বডি অফ দ্য অর্গানিজম, ফ্রি অফ অর্গানিজম হওয়াটা আসলে তখন সম্ভব হবে না। কিছুক্ষণের জন্য অর্গানিজম নিজেকে প্রতিহত দেখবে, কিন্তু একটু পরে যখন ড্রাগ তুমি উইথড্র করে ফেলবে তখন সেটাকে আবার তার কার্যক্রম চালু করতে পারবে, ঠিক আছে? So we need the help of bactericidal drug in case of immunocompromised patient in whom we can depend on the immune system. আর যদি সক্রিয় থাকে ইমিউন সিস্টেম, মোটামুটি হেলদি, ইনফেকশন হয়েছে অর্গানিজম দিয়ে, তাদের ক্ষেত্রে আমরা ব্যাক্টেরিওস্ট্যাটিক ড্রাগ দিয়ে ডিপেন্ড করতে পারি ইমিউনিটির উপর ফাইনাল এলিমিনেশনের জন্য। এই সেই ব্যাক্টেরিওস্ট্যাটিক ড্রাগ যারা গ্রোথ ইনহিবিশন করে দিয়ে কাজ করবে, গ্রোথ প্রোটিন সিনথেসিস ইনহিবিশন মূলত। তাহলে এখন তার মাঝে একটা নাম আমরা এইমাত্র জানলাম, টেট্রাসাইক্লিন। টেট্রা মিন্স জানেন, তাহলে আমরা স্ট্রাকচারের থেকে নামটা কিন্তু পেয়ে যাই কিছুটা। সো টেট্রাসাইক্লিন ইজ a broad spectrum antibiotic. By this time we know what is broad spectrum. Broad means okay, প্রসারিত, that means or limit of access is higher. অল্প কিছু সংখ্যক না, অনেক অর্গানিজমের এগেইনস্টে সেই ইফেক্ট দেখাতে পারে। অনেক অর্গানিজম বলতে তোমরা অর্গানিজমের ক্লাসিফিকেশন অবশ্যই পড়বে, না পড়লে তোমাদের মনে থাকবে না। গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, কক্কাই, রড, ব্যাসিলাই, হ্যান্টান, এইসব সব ক্লাসিফিকেশনগুলো তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এই মোটামুটি সব ধরনের অর্গানিজমের এগেইনস্টে কভারেজ দিতে পারে, এই জন্য তার নাম আমরা দিয়েছি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। এখানে স্ট্রাকচার আমরা দেখব, it contains naphthalene nucleus which is made up of fusion of 4 partially unsaturated cyclohexane radical. চ্যাপ্টারিং আছে সেজন্য এটা নাম হয়েছে আমাদের টেট্রাসাইক্লিন। এবং এই কথাটা বললেই তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এই স্ট্রাকচারটার নাম, এই স্ট্রাকচার থাকার জন্য তার নামটা হচ্ছে টেট্রাসাইক্লিন, 4 partially unsaturated cyclohexane radical। এইটা এই এর মাঝে যেহেতু রিং আছে, সাইড চেইন আছে, সাবস্টিটিউশন করার ফলে আলটিমেটলি বিভিন্ন ফার্মাকোকাইনেটিক প্রপার্টি অনুযায়ী হয়তো কারো হাফ লাইফ অনেকক্ষণের, হয়তো কারো হাফ লাইফ অল্প সময়, যেমন একটু পরে আমরা ক্লাসিফিকেশনে সেটা বুঝতে পারবো যে স্ট্রাকচারাল মডিফিকেশনের মাধ্যমে আসলে কি হয়। আসলে মূলত সাম ফার্মাকোকাইনেটিক প্রপার্টি অল্টারেশন হয়। ফার্মাকোডাইনামিক্স যেটা, মেকানিজম অফ অ্যাকশন যেটা, সেটা কিন্তু একই থাকে, সেটা কিন্তু বদলায় না।
আমরা শুধু বদলটা করি কোথায়, কাউকে হয়তো দিনে 4 বার দিতে হতো, এখন কাউকে দিনে 1 বার দিলেই হবে। এরকম ফার্মাকোকাইনেটিক প্রপার্টিগুলো অল্টারেশন করি বাই অ্যাডিং অর সাবস্টিটিউটিং দ্য রিং, সাইড চেইন রিং। ঠিক আছে, এটা একটু হালকা ওই যে অফলাইন হয়ে যাবে। সো আরো নামগুলো আমরা দেখবো, একটু পরে দেখবো। অক্সিটেট্রাসাইক্লিন, তারপর হচ্ছে ডক্সাইক্লিন, মেনোসাইক্লিন, এটসেট্রা। দে আর অবটেইনড ফ্রম সয়েল অ্যাক্টিনোমাইসেটস। সোর্সটা মনে রাখতে হবে, অ্যাক্টিনোমাইসেটস থেকে পাই। ক্লাসিফিকেশনটা আমরা বাইবাতেও জিজ্ঞেস করি, এর জন্য অনেক সময় আসে, সেজন্য এই ক্লাসিফিকেশনটা অবশ্যই তোমরা পড়বে। ঠিক আছে, আর ক্লাসে ঢোকার পরে নো সাইড টক। আফটার এন্টারিং দ্য ক্লাস, listen everybody carefully. After entering the class, no side talk. Only talk with me, with the teacher. Raise your hand, ask your question. Okay? No side talk. তাহলে তুমি একটা পয়েন্ট বুঝতে পারো না, হয়তো মনটা অন্য জায়গায় ছিল, তো এখানে আসতে সময় লাগলো, আমি বুঝতে পারলাম না, তখন প্লিজ এটা বুঝতে যাচ্ছি। 100, 1000, 1 লাখ বারবার আমি বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই, কিন্তু আমি যেটা বলবো, যে কথাটা শুনতে বলবো, সেটা শুনতে হবে, না হলে ক্লাসের ডিসিপ্লিন থাকে না। বলেন। So how can we classify according to the half-life? যেটি একটু আগে বললাম আমরা মডিফিকেশন গুলো করি, সাইড চেইন সাবস্টিটিউশন বা অ্যাডিশন করি, ওইভাবে আলটিমেটলি আমরা কয়েকটা ধরনের টেট্রাসাইক্লিন পাই। কেউ হচ্ছে শর্ট অ্যাক্টিং, যাদের হাফ লাইফ 6 to 8 আওয়ার্স, যাদের হাফ লাইফ 6 আওয়ার্স। হোয়াট ডু ইউ মিন বাই হাফ লাইফ? তারাই একটু করো, তাহলে সবাই শুনবে, যা পারো, সমস্যা নেই। রিক্যাপিচুলেশন, আমরা এক্সামিনি ব্যাচ। যে সময়ে ড্রাগের কনসেন্ট্রেশন হাফ অফ দ্য ডোজ হবে, এখানে ইনকমপ্লিট রয়ে গেল, কোথায় হবে? তার থেকে হাফ হবে, এই কথাটা করতে হবে। প্লাজমাতে ইনিশিয়াল কনসেন্ট্রেশন থেকে অর্ধেক হতে যে সময়টা লাগে, দিস ইজ দ্য টাইম। কেন জানা দরকার আমাদের? প্রথম এই যে এটা জেনে আমি প্রথমেই কি ডিসিশনটা নিব, আমরা জানলাম যে মনে করো এই যে টেট্রাসাইক্লিন বললাম, ওর হাফ লাইফ আমি জানলাম 6 আওয়ার্স। এইখান থেকে আমি কি তথ্য পিক আপ করব? ডোজ ইন্টারভ্যাল। ডোজিং ইন্টারভ্যাল সবচেয়ে প্রথমে আমার মনে রাখতে হবে, তাহলে 6 ঘন্টা পর তাকে দিতে হবে। প্রথমে যদি আমি সকাল 6টায় দেই, তাহলে দ্বিতীয় ডোজটা দুপুর 12টায় অবশ্যই দিতে হবে, না হলে কি হবে, ওই যে কমতেছে প্রতি হাফ লাইফ পর পর, তখন সে কি করবে, 6 ঘন্টা পরে প্লাজমা কনসেন্ট্রেশনটা এমআইসি এর নিচে চলে আসবে, আর যখনই এমআইসি এর নিচে চলে আসবে তখন কিন্তু আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি পাবো না। ঠিক আছে, তো এই 6 থেকে 8 ঘন্টা বলতে মূলত প্রথমে আমরা এটাই বুঝবো, আর অন্য উপকারিতা আমরা বলে দিয়েছি, সেগুলো আমরা জেনারেল ফার্মাকোলজি রিভিউ করার সময় আবার পড়বো বা পড়া নেব। ইন্টারমিডিয়েট অ্যাক্টিং হচ্ছে হাফ লাইফ 12 ঘন্টা, তার মানে দিনে 2 বার দিলেই হবে। টেট্রাসাইক্লিনকে দিনে 4 বার দিতে হচ্ছে, আর পরের গ্রুপের যে মেক্লোসাইক্লিন, মেথোসাইক্লিন, এদেরকে আমার দিনে 2 বার দিলেই হবে। আরো বেনিফিট নিয়ে আসলাম, লং অ্যাক্টিং গুলো 16 to 18 আওয়ার্স ডেইলি অ্যাক্টিভ হয়ে যায়। তাহলে ডক্সিসাইক্লিন, মেনোসাইক্লিন এই গ্রুপের ড্রাগ। আমরা জিজ্ঞেস করবো শর্ট অ্যাক্টিং কোনটা, লং অ্যাক্টিং কোনটা, তারপরে কোনটা নিয়ে আসবে, কেন এটা লং অ্যাক্টিং সেটা আমাদের জানতে হবে। ঠিক আছে, almost complete absorption and slow excretion of doxycycline and minocycline allow them to give once daily or twice daily. তাহলে অ্যাবজর্পশনটা খুব ভালো হয় এবং এক্সক্রিশনটা আস্তে আস্তে হয়, তাহলে বডিতে থেকে যায়, তাহলে তার হাফ লাইফটা প্রলং হয়। আরো কারণ আছে, তারা এন্টারোহেপাটিক রিসাইক্লিং ঘটায়। তাহলে এন্টারোহেপাটিক রিসাইক্লিং যাদের হয়, তারা বডির ভিতর বারবার ঘুরতে থাকে এক্সক্রিশন না হয়, তাহলে ওদের অবশ্যই হাফ লাইফটা প্রলং। এই ছিল তাদের ভাইবার কিছু ইনফরমেশন। এই স্লাইডে কিন্তু কয়েকটা, তাহলে ক্লাসিফিকেশন, নামগুলো, তারপর হচ্ছে কেন সেটা লং অ্যাক্টিং, কোনটা কয়বার দিব, এই প্রশ্নগুলো জিজ্ঞেস করলে এই স্লাইড থেকে আমরা অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, কিভাবে কাজ করে প্রোটিন সিনথেসিস ইনহিবিটরস গুলো? তাহলে আমাদের প্রোটিন সিনথেসিস সম্পর্কে একটু জানতে হবে, কিভাবে অর্গানিজম গুলো নিজের প্রোটিন সিনথেসিস ঘটানোর মাধ্যমে তারা গ্রোথ ঘটায়।
তো বলেছিলাম আমরা চেষ্টা করবো মুভি দেখার জন্য অল্প অল্প করে, তাহলে মা আজকে মুভি দেখি, প্রথমে দেখি তারপর আমি বুঝাই দিব আস্তে আস্তে চেষ্টা করবো। হ্যাঁ, রেডি সবাই? Yes, ma'am. সাউন্ড হবে কিনা আমার শিওর। আমরা যখন এই জিনিসটা বুঝতে চেষ্টা করবো, প্রোটিন সিনথেসিসের জন্য আমরা জানি যে রাইবোসোমাল সাবইউনিট আমাদের এবং অর্গানিজমের আলাদা। 30 আর 60 আর 30 হচ্ছে অর্গানিজমের, আমাদের হচ্ছে 60, তাই না? আমরা দেখাচ্ছি এখন অর্গানিজমের। হ্যাঁ, দেখো কিভাবে তারা প্রোটিন সিনথেসিস করে। পেছন থেকে সবাই কি স্লাইড দেখতে পাচ্ছ? এভরিবডি রেডি? পপকর্ন নাই, মুভি শুরু। পপকর্ন ছাড়া মুভি। রাইবোসোমাল সাবইউনিট একটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে ফার্স্ট কোডন এটা শুরু হলো, এরপরে 50 রাইবোসোমাল সাবইউনিট অ্যাড হলো, দেন এখন শুরু হবে এই যে স্টার্টিং কোডনটা দিয়ে কোডন অ্যান্টিকোডন রিকগনিশন শুরু। তিনটা সাইট আছে, পি সাইট, পি মানে কি আমি একটু পরে বলছি, এ সাইট এন্ড ই সাইট, তিনটা সাইট আছে। কিভাবে শুরু হওয়ার পরে কি হবে? ট্রান্সফার আরএনএ গুলো ট্রান্সফার করে, টিআরএনএ গুলো এই যে একটা করে অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসবে, সেকেন্ড কোডনের সাথে অ্যান্টিকোডনটা রিকগনিশন হবে এবং এ সাইট অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করার পরে সেটা আগেরটা প্রথমটা থেকে শিফট হয়ে অ্যামাইনো অ্যাসিডটা মালার মতন গাছতে থাকবে একটা পার্টটা। গাছলে হবে না, জায়গা দিতে হবে নতুন করে অ্যাকসেপ্ট করার জন্য, তাহলে একটা ধাক্কা দিবে, এক্সিট সাইডে চলে গেল, যেখানে এখন আর অ্যামাইনো অ্যাসিড নাই, ওটা তখন বের হয়ে যাবে। এই জন্য ই সাইড এক্সিট, সে বের হয়ে গেল, এলিমিনেশনটা। আবার অ্যাকসেপ্ট করছে, কোডন অ্যান্টিকোডন রিকগনিশন হবে, এইভাবে ট্রান্সফার হবে পেপটাইড গুলো চেইন গুলো মালার মতো, তাহলে এইভাবে এলাঙ্গেশন ঘটনাটা ঘটবে। আমরা অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স অনুযায়ী প্রোটিন সিনথেসিসের ঘটনাটা এরকম দেখতে পাবো। তো এই প্রসেসটা কতক্ষণ পর্যন্ত হবে? স্টার্ট তো হলো, শেষ কখন হবে সেটা দেখো। আমরা স্টপ কোডন যখন আসবে, মানে এই যে কন্টিনিউ করছে, মেথিওনিন, প্রোলিন, এই সব একটা পর একটা অ্যামাইনো অ্যাসিড এসে মালার মতো কাটছে। মালাটা সুন্দর না? সবকিছুই সুন্দর, আলাদা। এই যে স্টপ কোডন আসলো, এখন আর হবে না, এখন তারা ডিটাচ হয়ে যাবে এবং এই নিউলি ফর্মড প্রোটিনটা তখন আলটিমেটলি গ্রোথে হেল্প করবে। বুঝতে? তার কাজ শেষ প্রোটিন সিনথেসিস। এই তাহলে এখানে আমরা কি কি দেখলাম? এখানে আমরা দেখলাম যে তিনটে সাইড দেখলাম, কোডন অ্যান্টিকোডন রিকগনিশন হতে দেখলাম। আর এখানে যদি মিস রিডিং অফ কোডন করে দেই, তাহলে কিন্তু যেই অ্যামাইনো অ্যাসিডটা তৈরি হবে, প্রোটিনটা তৈরি হবে, সেটা কিন্তু ফলস প্রোটিন হবে। সে তার নিজস্ব গ্রোথের কাজ করবে না, বরং তখন সে টক্সিক প্রোটিন হয়ে যাবে, যেটা আমরা দেখবো অ্যামাইনো গ্লাইকোসাইড যখন করবো, সে ওই মিস রিডিং করে দেয়। মিস রিডিং করলে যেই নতুন প্রোটিনটা তৈরি হবে, সে কিন্তু তখন হবে বিষাক্ত, সে তখন নিজেকেই নিজে কিল করে ফেলবে। তো এইভাবে যদিও প্রোটিন সিনথেসিস ইনহিবিটর মানে হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক, কিন্তু ওই যে মিস রিডিং করে একটা টক্সিক প্রোটিন তৈরি করলো, যেটা অ্যাবারেন্ট প্রোটিন আমরা বলবো, সেটার জন্য সে হয়ে গেল কিন্তু ব্যাক্টোসিডাল, যেটা আমরা অ্যামাইনো গ্লাইকোসাইড পড়ার সময় পড়বো। বাট প্রোটিন সিনথেসিস বলতে এই জিনিসটাই। তাহলে এখানে আমরা দেখলাম প্রথমে 30S আর 50S একসাথে হলো, একজন আরেকজনের ভূমিকা পালন করার জন্য রেডি হলো। মেসেঞ্জার আরএনএতে, ট্রান্সফার আরএনএতে হচ্ছে গিয়ে অ্যামাইনো অ্যাসিডগুলো ট্রান্সফার করার জন্য একটা করে টেনে নিয়ে আসলো, এই সাইড সেটা অ্যাকসেপ্ট করলো, তারপর পি সাইডে ট্রান্সফার করলো, ইলাঙ্গেশন অফ দ্য চেইন হতে থাকলো, আর তারপরে যেটাতে এখন অ্যামাইনো অ্যাসিড নাই সে তখন এক্সিট করে দিয়ে দিল, বের হয়ে গেল। এইভাবে একটা পার্সেন্ট হলো যতক্ষণ পর্যন্ত স্টপ কোডনটা আসলো। যখন স্টপ কোডন আসলো, সিনথেসিস শেষ, নিউলি সিনথেসাইজড প্রোটিনটা তখন তার কাজ করা শুরু করবে। এইটুকু পর্যন্ত বুঝতে পেরেছি আমরা? Yes, ma'am. Yes, ma'am. এখন আমরা দেখবো বিভিন্ন স্লাইডে যে তাহলে প্রোটিন সিনথেসিস ইনহিবিটর হিসেবে আমরা যাদেরকে এতদিন জেনেছিলাম, তারা কে কোথায় কাজ করতে পারে আমরা ডিটেইলস জানবো, আর জাস্ট অ্যাট এ গ্ল্যান্স ভিউটাও একটু দেখে নিই। হ্যাঁ, যেমন এই জিনিসটা দেখো, একটু যদিও ছোট,
তোমাদের তো স্লাইড আছে, আশা করি বাসায় যে বই থেকে স্লাইডটা দেখবা। যেমন tetracycline আমরা আজকে পড়বো। It interferes with the tRNA anticodon reading of the messenger RNA. কোডন অ্যান্টিকোডন পড়তে দিবে না, অ্যামাইনো অ্যাসিডগুলো আনা যে পড়ে সেই পড়তে না দিলে আলটিমেটলি নেক্সট স্টেপগুলো আর হবে না, ইনিশিয়াল স্টেপেই বাধা দিবে সে tetracycline, সেটা আমরা ডিটেলসে একটু পরে দিচ্ছি। আচ্ছা, গ্রোয়িং পেপটাইডের চেঞ্জটা দেখতে পাচ্ছ। মেসেঞ্জার আরএনএতে যে কোডনগুলো লেখা ছিল, অ্যান্টিকোডনগুলো আসছিল, সেই পড়াটা প্রথম শুরুটা হচ্ছে বাধা দিবে tetracycline। ইরাইথ্রোমাইসিন যেটা, এটা যখন প্রোটিন সিনথেসিস ইনহিবিটর 50S রাইবোসোমাল সাবইউনিটের সাথে বাইন্ড করবে এবং মুভমেন্ট হতে দিবে না, ট্র্যাক করে ফেলবে। মুভমেন্ট না হলে তুমি জানো যে এ থেকে বি তে যেতে হবে, বি থেকে ই তে যেতে হবে, এটা একটা চেইনের মতো, তাই না? তাহলে ওই চেইনটা অনেক সময় লক হয়ে যায় না, যেতে চায় না, ওই লক করে দিবে হচ্ছে ইরাইথ্রোমাইসিন, সাইডে আটকে ফেলবে। স্ট্রেপ্টোমাইসিন গ্রুপের ড্রাগগুলো চেঞ্জেস শেপ, ওই যে মিক্সড রিডিং যেটা বললাম, আমাদের গ্লাইকোসাইড গ্রুপের হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন। ও সোজা যেটা ছিল ওটাকে একটু উঁচু করে দিল, তখন কি হবে, সে কিন্তু একটা মিক্সড রিডিং করে দিল, এরকম উঁচু তো সে পড়তে পারছে না। এই উঁচু কোডন সে না পড়তে পারার জন্য অ্যান্টিকোডন কোডনের কম্বিনেশন হতে পারবে না, এইভাবে কাজ করবে হচ্ছে আমাদের গ্লাইকোসাইড গ্রুপের ড্রাগ। আর ওই যে ইলংগেটেড চেইনটা একটা একটা করে শিফট হয়ে মালাটা গাচ্ছিল, সেই শিফটিংটাতে বাধা দিবে ক্লোরমফেনিক্যাল গ্রুপের ড্রাগটা। তাহলে দেখছো, মানে যে স্টেপটা আমরা দেখলাম প্রোটিন সিনথেসিসের জন্য, সেখানে বিভিন্ন ভাবে বাধা দিতে পারে। টেট্রাসাইক্লিন অ্যাকসেপ্টর সাইটে এসে বাধা দিল, সে অ্যাকসেপ্ট করতে দিল না। অ্যামাইনো গ্লাইকোসাইড গ্রুপে ওরা মিস রিডিং করবে, নরমাল যে রিডিং করা হচ্ছিল কোডন অ্যান্টিকোডন, সেটাকে বাধা দিয়ে দিবে, ফলে পড়তে পারবে না। আবার শিফটিং যেটা পেপটাইড চেইন, সেখানে বাধা দিবে হচ্ছে ক্লোরমফেনিক্যাল। আর ইরাইথ্রোমাইসিনটা কি করবে, ট্র্যাক করে ফেলবে, মুভ করতে দেবে না। এরা সবাই আমরা দেখবো, আস্তে আস্তে পড়বো। আজকে পড়বো টেট্রাসাইক্লিন। তাহলে টেট্রাসাইক্লিন যদি আবার ফিরে যাই, যেটা আমরা পড়ছিলাম, এখন মিলতে পারে কিনা দেখি। দিলাম, দেখো প্রোটিন সিনথেসিস takes place in ribosome সাইটোপ্লাজমে হয়। এবং আমরা জানি যে আমাদের এবং অ্যানিমাল অর্গানিজমদের এটা যে ডিফারেন্স, সেটা এখানে বলা। ব্যাকটেরিয়াল রাইবোসোমে হচ্ছে 50S আর 30S রাইবোসোম থাকে, যেটা আমাদের হচ্ছে 40S আর 60S। আর হচ্ছে মেসেঞ্জার আরএনএ কোডনগুলো কন্টেইন করে এবং ট্রান্সফার আরএনএ অ্যাফেক্ট করে যে আমাদের কাছে নিয়ে আসে, সেই কথাটা এখানে বলছে। তিনটা সাইট আছে, সেটা আমরা বলেছিলাম। এ মিনস অ্যাকসেপ্টর, পি মিনস পেপটিডাইল, পেপটিডাইল চেইনগুলো আসে সেজন্য, ই মিনস এক্সিট। এই তিনটা এখন আমাদের ক্লিয়ার ছবি দেখার পরে, এই কথাটা এখানে লেখা আছে। তারপর হচ্ছে এই 50S বাইন্ডস উইথ 30S, এটা প্রথমে দেখলাম, এরা এসে লাগলো, লাগার পরে কি হবে, মুভ along the messenger RNA কোডন অনুযায়ী, কোডন অ্যান্টিকোডন অনুযায়ী মেসেঞ্জার RNA বরাবর যোগ থাকবে, ট্রান্সফার RNA গুলো একটা একটা করে ট্রান্সফার করবে আমাদের কাছে নিয়ে এসে। এই জিনিসগুলো এ সাইড থেকে পি সাইড, পি সাইড থেকে ই সাইড, এভাবে ইলাঙ্গেশন গুলো হয়, সেই কথাটাই এখানে লেখা আছে। ঠিক আছে, টেট্রাসাইক্লিন যখন কোনো অর্গানিজমের প্রতি সাসেপ্টেবল, আমরা বলেছি যে ব্রড স্পেকট্রাম, তাহলে ও যার প্রতি সেনসিটিভ তার ভিতরে সে প্রথমে ঢুকবে, ঢুকার পরে প্যাসিভ ডিফিউশনের মাধ্যমে ঢুকবে, অথবা এনার্জি ডিপেন্ডেন্ট ট্রান্সপোর্টের মাধ্যমে ঢুকতে পারে। ঢুকার পরে সে ওই টিআরএনএ যে একটা ইয়েগুলো নিয়ে আসতেছিল, the drug reversibly bind with the 30S ribosomal stability সাথে bind করবে এবং block the excess of amino acid transfer গুলো, মানে accept গুলো, শুরুতেই যে accept করছিল সেখানে এসে বাধা দিবে, acceptor সাইডে, এ সাইডে। ঠিক আছে, and this ultimately hampers the total procedure. প্রথমেই যদি বাধা দিয়ে দেই, তাহলে অ্যামাইনো অ্যাসিড গুলো আর accept করবো না, accept না করলে ট্রান্সফার হবে না, এক্সিট হবে না, ওখানেই শেষ। এইভাবে তারা শুরুতেই বাধা দিয়ে দিচ্ছে টেট্রাসাইক্লিন গ্রুপের ড্রাগ। তাহলে এখন আর টেট্রাসাইক্লিন কিভাবে কাজ করে, প্রোটিন সিনথেসিস কিভাবে হয়, এই জিনিসটা সম্পর্কে কারো কনফিউশন থাকে, প্লিজ রেজ ইওর হ্যান্ড। বাকি যখন আরো পাকাপোক্ত কনসেপ্ট হবে বই পড়ার পরে, বই পড়া ছাড়া, এবং যখন বইয়ের সাথে একটা হালকা ফ্রি হ্যান্ডে নিজের হাতে করে একটা ছবি আঁকবা, এ সাইড, পি সাইড, ই সাইড, তারপরে একটা দেখাবা আসতেছে, এটা নিজে নিজে খাতা মাঝে লিখবা। এখন যেহেতু আবার ভার্চুয়াল থেকে রিয়ালিটিতে আসছো, তো পড়ালেখাটা একদম রিয়ালিটি মতো করবা, বিকজ ইউ আর গোয়িং টু বি
দ্য এক্সামিং ব্যাচ, তাই না? তাহলে এখন আবার খাতার সাথে কলমের সাথে নিজে নিজে কথা বলবো, কম কম করে ওইগুলো করবা এবং বইয়ের থেকে দেখবা যে স্টেপগুলো লিখতে পারো কিনা, দ্রুত করে টেট্রাসাইক্লিনের মেকানিজম অফ অ্যাকশন লিখতে পারো কিনা, যাতে নাকি প্রোটিন সিনথেসিস দেখায়, ছবি এঁকে সুন্দর করে ফ্লো শিটের মাধ্যমে হোক, পয়েন্ট পয়েন্ট আকারে হোক, যেভাবে হোক আমি বুঝাতে পারছি কিনা টিচারকে, সো দ্যাট টিচার বুঝে আমি পড়েছি। যখন তুমি খাতার মাঝে বুঝে দেবো, তুমি তো তোমার খাতার সাথে যাবা না, যাবা? দিবে তোমাকে? দিবে না, এতগুলো মানুষকে প্যাকেট করে নিয়ে যাওয়া সম্ভব না। তুমি তোমার খাতার মাঝে তোমার কথা লিখে তারপর চলে যাচ্ছ বাসায়। খাতার কথাগুলো হতে হবে সেই রকম যাতে বোঝা যায় তুমি বাসায় কি কি করেছো। স্পেকট্রাম, যেহেতু আমরা প্রথমেই বলেছি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, সো ইট উইল অ্যাক্ট অন a wide range of organisms. So that কি কি অর্গানিজম এগেইনস্টে কাজ করে? গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এটুকুন বললে কি পড়লেই হবে না, কি কি অর্গানিজম আছে, যেমন গ্রাম নেগেটিভ রড, ব্রুসেলা, ভিব্রিও কলেরি। ভিব্রিও কলেরি ডায়রিয়া হয় যখন, তখন আমরা কিন্তু এটা টেট্রাসাইক্লিন ইউজ করি, ডক্সাসাইক্লিন ইউজ করি, ঠিক আছে? ইয়ারসিনিয়া পেস্টিস দিয়ে কি হয়? ইয়ারসিনিয়া পেস্টিস দিয়ে কি হয়? প্লেগ। গ্রাম পজিটিভ ব্যাসিলে ব্যাসিলাস অ্যানথ্রাসিস, অ্যানথ্রাকোসিস, অ্যানথ্রাক্স। অ্যানারোবিক অর্গানিজম গুলো দিয়ে কি হয়? টিটেনাস, গ্যাস গ্যাংলিং, তাহলে ওগুলোতে আমরা দিতে পারবো। স্পাইরোকেট দিয়ে কি হয়? ট্রিগোনোমা প্যারাডাম দিয়ে তাহলে এটা আমরা দিতে পারবো। আচ্ছা, মাইকোপ্লাজমা দিয়ে নিউমোনিয়া হতে পারে। ক্ল্যামাইডিয়া দিয়ে ক্লামিডিয়া, ট্রাকোমা যেটা, হ্যাঁ ওকে আছে, তাহলে কাজ করবে। এছাড়া আদার্সের ক্ষেত্রে রিকেট্রিয়াতে রকি মাউন্টেন স্পটেড ফিভার হয়, এগুলো আদার, ওগুলো জাস্ট রিটেনে নাম্বার বাড়ানোর জন্য, আর কিছু না। প্রোটোজোয়া এগেইনস্ট এগুলো ইফেক্টিভ থাকে কিছুটা। সো মিনোসাইক্লিন হ্যাজ ব্রডার স্পেকট্রাম। সবগুলো নামের মধ্যে মিনোসাইক্লিন নাম পেয়েছি, সেটা এই এতগুলো বেশি অর্গানিজম এগেইনস্টে কাজ করতে পারে। রেজিস্ট্যান্স কিভাবে হয়? আমরা বলেছিলাম একটা অর্গানিজম পড়ার সময়, একটা অ্যান্টিবায়োটিক পড়ার সময় কি কি পড়বো? তার সোর্স, তার মেকানিজম অফ অ্যাকশন, তার স্পেকট্রাম অফ অ্যাকশন, তারপরে মেকানিজমের সাথে অর্গানিজম কিভাবে নিজেকে বাঁচায় রাখে শিখে, যেটাকে আমরা রেজিস্ট্যান্স করি, সেটা আমরা শিখবো বলেছিলাম। তো দেখো টেট্রাসাইক্লিন কিভাবে রেজিস্ট্যান্স হয়ে যায়, তিনটা মেকানিজম এখানে দায়ী থাকে। impaired influx, আমরা প্রথম বলেছিলাম either by passive diffusion or active transport এর মাধ্যমে সেলের ভিতরে প্রথমে সে ঢুকবে, সাইটোপ্লাজমে যাবে, প্রোটিন সিনথেসিস কারখানা যেখানে, সেখানে গিয়ে সে শুরুতেই অ্যাটাচ হবে 30th রাইবোজোমাল সাবইউনিটের সাথে, আর তারপরে সে তার কাজটা করবে কি, অ্যাকসেপ্ট করতে দিবে না, আদারওয়াইজ সে কিন্তু কাজ করতে পারছে না। প্রথমেই হচ্ছে impaired influx অথবা increased efflux, ইনফ্লাক্স পাম্প যদি কেউ তৈরি করে ফেলে, ঢাকা দিয়ে বের করে দিবে, তাহলেও কিন্তু আর কাজ দেখাতে পারবে না, বা ঢুকতে না পারলেও কাজ দেখাতে পারবে না। Ribosomal protection due to production of protein that interfere with tetracycline binding to the ribosome. ওই যে বললাম 30th রাইবোজোমাল সাবইউনিটের সাথে তাকে বাইন্ড করতে হবে, ওখানে যদি কেউ বাইন্ড করতে না দেয়, হয়তো যেখানে গিয়ে বাইন্ড করতো সেটা একটু মডিফাই হয়ে গিয়েছে, এখন সে বাইন্ড করতে পারছে না, এটা হতে পারে। লাস্ট অফ অল এনজাইমেটিক ইনঅ্যাক্টিভেশন, যেটা আমরা বিটা ল্যাকটামেজের মতন দেখেছিলাম। বিটা ল্যাকটামেজ এনজাইমটা কি করেছিল, বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক গুলোকে এনজাইমেটিক ডিঅ্যাক্টিভেশন করেছিল, তাই না? এরকমও হতে পারে। তো এই তিনটা হচ্ছে প্রবাবল মেকানিজম ফর রেজিস্ট্যান্স, আইদার ঢুকতে পারবে না, অথবা ঢুকলে বের করে দিচ্ছে, অথবা বাইন্ড করতে পারছে না টার্গেট সাইটের সাথে ডিউ টু সাম মডিফিকেশন, অথবা এনজাইমেটিক ইনঅ্যাক্টিভেশনের মাধ্যমে রেজিস্ট্যান্সটা হতে পারে, ঠিক আছে? ওই অ্যাফেক্টর অত বুঝে যাওয়ার ব্যাপার নেই, যদি পারো লিখে পড়ে নিও, আদারওয়াইজ দরকার নেই। সিউডোমোনাসের এগেইনস্টে কিন্তু এরা মোটামুটি কাজ করতে পারে না, কারণ সিউডোমোনাসের রিফ্লেক্স পাম্পটা বেশি অ্যাক্টিভ থাকে, এই জন্য এরা তেমন একটা কাজ করতে পারে না। ফার্মাকোকাইনেটিক্স অত জিজ্ঞেস করি না, কিন্তু কয়েকটা পয়েন্ট, যেমন মনে করো যে যদি হেপাটিক এলিমিনেশন অথবা এন্টারোহেপাটিক রিসাইক্লিং অথবা যে লং অ্যাক্টিং যেটা এন্টারোহেপাটিকের জন্য, এই ধরনের কিছু হয়তো অ্যাবজর্পশন এর একটা পয়েন্ট শুধু বলবো, যেটা আমরা অনেক সময় এমসিকিউ বা ভাইরাস জিজ্ঞেস করি, যেমন এই পয়েন্টটা দেখো, absorption of oral administration is approximately 30% for chlorotetracycline, তাহলে chlorotetracycline
ফর্মে তুমি যখন দিবা 30% অ্যাবজর্পশন, কিন্তু ওই ক্লোর অংশটা যখন কেটে ফেললা শুধু টেট্রাসাইক্লিন হয়ে গেল, তখনই অ্যাবজর্পশন আরো বেড়ে গেল। তাহলে স্ট্রাকচারাল মডিফিকেশন মানে ইনফ্লুয়েন্সেস দ্য ফার্মাকোকাইনেটিক প্রপার্টি। আমি কি প্রথমে বলেছিলাম কথাটা? আমরা চেষ্টা করবো যে আমরা বলবো, আমরা কাগজ কলমে প্রমাণ করে দেওয়ার জন্য। তাহলে দেখো একটু চেঞ্জ করলে অ্যাবজর্পশন কেমন হয়ে যায়। তারপরে এই যে টেট্রাসাইক্লিন, অক্সিটেট্রাসাইক্লিন, জেমাক্লোসাইক্লিন, মেথাসাইক্লিন, এরা সবাই ওই আলটিমেটলি অ্যাবজর্পশন ইমপ্রুভড হয়। আর ডক্সিসাইক্লিন, মিনোসাইক্লিন আমরা প্রথমে বলেছিলাম লং অ্যাক্টিং হওয়ার পেছনে কমপ্লিট অ্যাবজর্পশন। তাহলে ওদের স্ট্রাকচারে আরো এমন মডিফিকেশন করা হয় যে 100% এর মতোই অ্যাবজর্পশন হতে পারে। তাহলে এই জন্য ওদের যেহেতু বায়োঅ্যাভেলেবিলিটি বেশি, তাহলে ওদের হাফ লাইফও বেশি থাকবে। উপরন্তু তারা ওই যে Tigecycline poorly absorbed, so it should be given parenterally. Tigecycline, the newer generation. আর হ্যাম্পার হতে পারে টেট্রাসাইক্লিনের সাথে অনেক সময় দুধ খেতে দেয় না, অ্যান্টাসিড খেতে দেয় না, ডাইভ্যালেন্ট ক্যাটায়নের সাথে তাদের একটা চিলেশন হয় যায়। চিলেশন যখন হবে তখন কিন্তু অ্যাবজর্পশন হতে পারবে না। জিআই ট্র্যাক্টে তুমি চিন্তা করো, তুমি ট্যাবলেটটা খেয়েছো বা ক্যাপসুলটা খেয়েছো, তাহলে তুমি 1 গ্লাস দুধ খাইলা, তাহলে ওই দুধের মাঝে ক্যালসিয়াম ছিল, সে কি ডাইভ্যালেন্ট ক্যাটায়ন, সে তখন ওই ড্রাগটাকে চিলেশন করে ফেলবে। চিলেশন হলে তখন সে অ্যাবজর্পশন হতে পারবে না। তো সাম হ্যাম্পারিং ফ্যাক্টরস হচ্ছে ফুড, ডাইভ্যালেন্ট ক্যাটায়ন, আর হচ্ছে ডেইরি প্রোডাক্ট, কারণ ওখানেও তো অ্যান্টাসিড, এগুলো তখন অ্যাবজর্পশন হ্যাম্পার করে দিতে পারে। অ্যালকালাইন পিএইচ, তার মানে অ্যালকালাইন পিএইচ হলে শত্রু, অ্যাসিডিক পিএইচ হলে তাহলে অ্যাবজর্পশন ভালো হবে। আর অ্যান্টাসিড দিলে তুমি কি করো, অ্যান্টাসিড খেয়ে ফেলে প্রশমন করে ফেলো, তাহলে অ্যালকালাইন এনভায়রনমেন্ট করো, সেখানেও তাহলে অ্যাবজর্পশন হবে না। দুধ খাওয়া যাবে না, ফুডের সাথে দেওয়া যাবে না, কারণ খালি পেটে অ্যাসিডিটি থাকে, অ্যাসিডিটিতে ভালো অ্যাবজর্পশন হয়। তাহলে সাধারণত টেট্রাসাইক্লিন খেতে গিয়ে বলবো পেশেন্টকে আপনি খালি পেটে খাবেন। খাবার যদি খেতে হয় 2 ঘন্টা পরে খাবার খাবেন, বা খাওয়ার 1 ঘন্টা আগে ওষুধটা খেয়ে নেবেন, এরকম কি বলে দেবো, যাতে নাকি অ্যাসিডিক এনভায়রনমেন্ট আমরা পাই। টেট্রাসাইক্লিন 40 to 80% প্লাজমা প্রোটিন বাউন্ড। প্লাজমা প্রোটিন বাইন্ডিং এর ইম্পর্টেন্সটা কি বলেছিলাম? যখন আমরা এই তথ্যটা বলবো যে একটা ড্রাগ 80% প্লাজমা প্রোটিন বাইন্ডিং হয়, ফ্রি পোরশন কম, নাম্বার 1, অ্যাকশনটা কি প্রলং হবে, কারণ অনেকক্ষণ ধরে সে প্রোটিনের সাথে বাইন্ড করে থাকবে। আরেকটা, ওই একই সাইটে যদি আরেকটা ড্রাগ বাইন্ড করে, তাহলে দুটোকে যখন একসাথে দিবা তখন ডিসপ্লেসমেন্ট ইন্টারঅ্যাকশন হবে। যার যত বেশি মলিকিউলার ওয়েট বা ডোজ, সে তখন দখল করবে প্লাজমা প্রোটিন, অন্যটা ফ্রি হয়ে যাবে। ফ্রি ড্রাগ ইজ ফার্মাকোলজিক্যালি অ্যাক্টিভ ড্রাগ, তাই ফার্মাকোলজিক্যাল অ্যাকশন ওই ড্রাগের যে ডিসপ্লেস হবে তার অ্যাডভান্স ইফেক্টটা বেশি করে পেতে পারবো। এরকম যে একটা এক্সাম্পল মনে আছে কারণ? ওয়ারফারিন প্লাস timidity, aspirin. Aspirin ও 90% প্লাজমা বাউন্ড, ওয়ারফারিন ও প্লাজমা বাউন্ড। অ্যান্টি দিয়ে সব নামগুলো বলেছিলাম যে মোর দ্যান 90% প্লাজমা বাউন্ড। অ্যাসপিরিন এবং ওয়ারফারিন যখন একসাথে দিবা, অ্যাসপিরিনের ডোজ হচ্ছে 100 মিলিগ্রাম বা 300 মিলিগ্রাম বেশি, তাহলে ও গিয়ে বাইন্ড করবে ওয়ারফারিনকে ফ্রি করে ফেলবে। আর ওয়ারফারিন কি ধরনের ড্রাগ? অ্যান্টিকোয়াগুলেন্ট। অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট তখন বেশি হবে, স্পিডে বেশি হবে। তাহলে এই সালফোনাইলিউরিয়া এবং অ্যাসপিরিন, এটাও কিন্তু একটা কমন উদাহরণ। অ্যাসপিরিনটা দেওয়া হলো 100 মিলিগ্রাম মনে করো, আর সালফোনাইলিউরিয়া হয়তো 5 মিলিগ্রাম, তাহলে কে বাইন্ড করবে, কে ডিসপ্লেস হবে? অ্যাসপিরিন বাইন্ড হয়ে যাবে, সালফোনাইলিউরিয়া ফ্রি হয়ে যাবে। সালফোনাইলিউরিয়া হচ্ছে একটা হাইপোগ্লাইসেমিক ড্রাগ, অ্যান্টি-ডায়াবেটিক ড্রাগ, যে হাইপোগ্লাইসেমিয়া করে ফেলে। তো অ্যাডভার্স ইফেক্ট হবে কি? হাইপোগ্লাইসেমিয়া। এনজাইম ইনডিউসারের সাথে দিলে আর এনজাইম ইনহিবিটরের সাথে দিলে নিশ্চয়ই ইফেক্ট মডিফাই হবে। যেমন কার্বামাজেপিন, ফেনাইট্রাইন, বারবিটুরেট এবং ক্রনিক অ্যালকোহল ইনজেকশন, দিস অল কজেস ইন্ডাকশন অফ এনজাইম, মেটাবলিক এনজাইমকে ইনডিউস করে, বাড়িয়ে দেয় তাদের কাজগুলো। তাহলে তখন এই টেট্রাসাইক্লিন মেটাবলিজম বেশি হয়ে যাবে, তখন টেট্রাসাইক্লিন ইফেক্টটা কম হবে। এই এনজাইম ইনডিউসারের সাথে দিলে কি হবে, ইন্টারঅ্যাকশনটা ইফেক্ট কম হবে। ডিস্ট্রিবিউশনের তথ্য তো বিশেষ দরকার নেই, ভালো ডিস্ট্রিবিউশন হয়। এবং টিতে গিয়ে ওর একটা পার্টিকুলার আছে, ওই যে ডায়াগোনাল ক্যাটায়নের সাথে বলেছিলাম না, টিথ, তারপরে বোন, গ্রোইং কাটলেট, এগুলো কিন্তু জমা হয়, ফলে এনামেল ডিসপ্লাসিয়া করতে পারে অথবা গ্রোথ রিটার্ডেশন করতে পারে, যার জন্য এটা আমরা প্রেগন্যান্সিতে বা বাচ্চাদেরকে আমরা এটা দিই না, কারণ গ্রোথ হ্যাম্পার হবে আর এনামেল ডিসপ্লাসিয়া হতে পারে। ক্যালসিয়ামের সাথে অ্যাসিড থাকার জন্য মেটাবলিজম লিভারে হয় এবং
আলটিমেটলি এন্টারোপ্যাথিক রিসাইক্লিংটা ঘটে। রিসাইক্লিং ঘটে ডক্সিসাইক্লিন, ট্রিসাইক্লিনের। ডক্সিসাইক্লিন যার জন্য লং হাফ লাইফ। ইউজ আমি আলাদা করে আর বলবো না, অর্গানিজমগুলো মনে রেখে ওগুলো দিয়ে যে ইনফেকশন হয় সেখানেই তুমি করবা, সেভাবে তুমি মনে রাখবা। যেমন ড্রাগ অফ চয়েস ফর নিউমোনিয়া, মাইক্রোপ্লাজমা দ্বারা যেটা হচ্ছে, ক্লামাইডিয়াল ইনফেকশনে কলেরাতে দিতে পারো, ভিব্রিও কলেরাতে যদি ইফেক্টিভ, রিকেট্রিয়াতে, টাইফাস, রকি মাউন্টেন ফিভার, আর প্রোটোকল ইনফেকশনও দিতে পারো, যেহেতু ইনফেক্ট আছে। আদার ইউজ অনেক সময় অ্যাকনিতে ইউজ করে, ব্রন হলে লং টাইম অ্যাকনিতে ওটাকে ইউজ করে। এক্সাক্ট মেকানিজম জানা নেই, হচ্ছে আদার দ্যান অ্যান্টিব্যাকটেরিয়াল ইফেক্ট। আর এই দিব না হচ্ছে, যেহেতু আমরা বললাম গ্রোয়িং কার্টিলেজ হ্যাম্পার করবে, তো 18 বছরের নিচে বাচ্চাদেরকে আমরা দিব না। আর হচ্ছে প্রেগন্যান্সি এবং ব্রেস্ট ফিডিংয়ে বাচ্চাদের ক্ষেত্রে এনামেল ডিসপ্লেসিয়া, গ্রোথ রিটার্ডেশন হতে পারে। রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে, যারা রেনাল এক্সক্রিশন হয় তাদের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে। এই অ্যাডভার্স খুব রেয়ার হচ্ছে হাইপারসেনসিটিভিটি। জিআইটি তো অ্যাডভার্স যারা মুখে খাওয়া হয় সেই সব ড্রাগেই থাকে। আর হচ্ছে গাছ ফ্লোরা, যেহেতু ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, আমরা দিলে কি হয়, গাছ ফ্লোরা যারা আমাদের নর্মাল উপকারী ভূমিকা পালন করছিল, কিছু অপরচুনিস্টিক অর্গানিজমগুলোকে বাধা দিয়ে রাখছিল, সেগুলো এখন থাকবে না। তো ওগুলো দিয়ে তখন আলটিমেটলি ইনফেকশন হতে পারে, সুপার ইনফেকশন হতে পারে। এই বোন অ্যান্ড টিথের ক্ষেত্রে আমি যেটা বললাম, ক্যালসিয়ামের প্রতি অ্যাফিনিটি আছে, যেহেতু নিউলি ফর্ম বোন বা টিথে জমা হয়, এবং আলটিমেটলি গ্রোথ রিটার্ডেশন এনাল ডিসপ্লেসিয়া হয়। আউটডেটেড, ব্যাকডেটেড, ডেট পার হয়ে যাওয়া টেট্রাসাইক্লিন যদি খাই, তাহলেও কিন্তু একটা কিডনি প্রবলেম হতে পারে, সেটাকে আমরা ফ্যানকনিস সিনড্রোম বলি। তাহলে আমরা প্রশ্ন এভাবে করবো যে, যেটা এক্সপায়ার ডেট পার হয়ে গেছে সেরকম টেট্রাসাইক্লিন খেলে তোমার কি সমস্যা হতে পারে? তখন তুমি বলবো যে ফ্যানকনিস সিনড্রোম হতে পারে। এখানে নাউশিয়া, ভমিটিং, পলিউরিয়া, পলিডিপসিয়া, গ্লাইকোসিউরিয়া, অ্যামিনো অ্যাসিডুরিয়া, পেজিনিউরিয়া, এই সবগুলো হবে। স্টমাক ওয়াশ করে দিলে ওই বাড়তি জিনিসটা ওয়াশ করে দেওয়াটাই মূল। লোকাল টিস্যু টক্সিসিটি খুব রেয়ার, যেটা প্যারান্টাল, সেটা দিয়ে হয়। ফটোসেনসিটিভিটি হতে পারে, স্পেশালি যারা সুন্দর তাদের ক্ষেত্রে, ঠিক আছে? আর রোদে গেলে একটু ভেস্টিবুলার ডিস্টারবেন্স হতে পারে কারো কারো ক্ষেত্রে, স্পেশালি ডক্সিসাইক্লিন যদি তুমি বেশি ডোজ খাও তাহলে তাদের ক্ষেত্রে। এগুলো হচ্ছে আদার। তাহলে ডক্সিসাইক্লিন নামটা পড়লাম, টেট্রাসাইক্লিন নামটা পড়লাম, অনেক সময় লিখে আসে যে এটার মধ্যে পার্থক্য কি। টেট্রাসাইক্লিন হচ্ছে ন্যাচারাল সোর্স অ্যাক্টিনোমাইসিস থেকে, ডক্সিসাইক্লিন হচ্ছে সেমি সিনথেটিক। ডক্সিসাইক্লিনের অ্যাবজর্পশন কিন্তু কমপ্লিট, কিন্তু টেট্রাসাইক্লিনের অ্যাবজর্পশনটা ইরেগুলার। হাফ লাইফ টেট্রাসাইক্লিন এখানে 12 ঘন্টা লেখা, বা 6 থেকে 8 ঘন্টা, আর ডক্সিসাইক্লিন হচ্ছে 16 ঘন্টা। ডিউরেশন অফ অ্যাকশন ওই যে এখানে ঠিক মতো লেখা, শর্ট অ্যাক্টিং, এটা হচ্ছে লং অ্যাক্টিং। ডোজটা মনে রাখার দরকার নেই, ডোজ মনে রাখা একটু পয়েন্ট হিসেবে যদি পারো কেউ দিতে, না পারলে নাই। এক্সক্রিশন ডক্সিসাইক্লিন যেটা বললাম, বিলিয়ারি এক্সক্রিশন এবং এন্টারোপ্যাথিক রিসাইক্লিন, আর টেট্রাসাইক্লিন হচ্ছে রেনাল। এন্টারোপ্যাথিক রিসাইক্লিন পয়েন্ট একটা বাড়া দিতে পারো, ডক্সিসাইক্লিন হয়, টেট্রাসাইক্লিন হয় না। আর রেনাল ফেলিউর হলে, যেহেতু রেনাল এলিমিনেশন টেট্রাসাইক্লিন, ইট ইজ কন্ট্রাইন্ডিকেটেড, বা preferable drug is doxycycline because it is biliary excretion. এই কথা পয়েন্ট দিলি একটা রিজন কোশ্চেন তৈরি হয়ে যাবে। ভালো আছে। ম্যাক্রোরিস্ট এখন আর না বলি, ম্যাক্রোরিস্ট আমরা বলবো, ম্যাক্রোরিস্ট যখন পড়বো তখন, ঠিক আছে? অনেকদিন পর আসলাম, ছোট্ট একটা ক্লাস না নিলে হয় না, এই জন্য আমি ছোট্ট একটা ক্লাস নিলাম। থ্যাংক ইউ। I'm very much happy that now I got you from like a হাতের